সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতের। ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত এবং নাটোর ২-এ এনসিপি প্রার্থীর আপিল নামঞ্জুর ইসির। আদালতে যাওয়ার ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি। টেকনাফে এবার মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হাসপাতালে। গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ সীমান্তবাসীর, সতর্ক বিজিবি। এবং জুলাই আগস্ট হত্যা মামলায় সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ। আগামী 10 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। ফোনালাপ এআই জেনারেটেড দাবি আসামি পক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। আমাদের এই কনসার্নগুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো। প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই 2 অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। এ সময় জাতীয় নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া বাতিল হয়েছে আরও 12 জনের প্রার্থিতা। তৃতীয় দিনে 35টি আপিলের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 19 জন। স্থগিত ও প্রত্যাহার রয়েছে 3টি আপিল। তৃতীয় দিনে শুনানি হচ্ছে মোট 70টি আপিলের ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামায়াতের 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে 3 দিনে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। যাচাই বাছাইয়ে বাদ পড়েন জাতীয় পার্টির 35 জন সম্ভাব্য প্রার্থী। 3 দিনের শুনানিতে 19 জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় 4 জনের। এর মধ্যে দল দুটির পক্ষ থেকে অভিযোগ এলো সবার জন্য সমান আচরণ করছে না ইসি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সে অনুযায়ী যে এটা সঠিক হয় নেই। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। আপনারা নির্বাচন কমিশন কোনো রকমের ইম্পিডিমেন্ট তৈরি করবেন না। এদিকে ঋণ খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা সকালে বাতিল হলেও পুনরায় ঋণের দায় মুক্তির তথ্য প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। ঋণ 1 টাকাও আসে কিনা
তো আমি বললাম যে না, এটা হলো ক্রেডিট কার্ড চার্জ। যেহেতু আমি এনওসি দিয়েছিলাম, শেষে ওনারা নামঞ্জুর করেছিলেন। আমি তৎক্ষণাৎ ব্যাংকের সাথে যোগাযোগ করে আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আনলাম, ওনারা সন্তুষ্ট হয়েছেন। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন পক্ষপাতমূলক ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে খোলা জিপে প্যারেড মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় নবাগত আনসার সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অন্য প্রসঙ্গ, কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই। এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। এই দুজনের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া সহ হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনার 5টি অভিযোগ আনা হয়। এদিকে জুলাই হত্যাযজ্ঞের আসামি আওয়ামী লীগ নেতার ট্রাইব্যুনাল থেকে জামিনের প্রতিবাদে হাইকোর্ট মাজারের সামনে বিক্ষোভ হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একটি অডিওতে শোনা যায় কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এছাড়া এই দুইজনের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্রচারণার 5টি অভিযোগ আনা হয়। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ট লাইন। তো এখন কথা হচ্ছে যে সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউর হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের আইনজীবীর দাবি টেলিফোন কথোপকথনগুলো এআই দিয়ে তৈরি। যে কনভারসেশনটা তৈরি করেছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা
অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এদিকে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলার আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাকে। অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। হুমায়ুন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা মামলায় 4 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, সরাসরি যাচ্ছে সেখানে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলার 4 জনকে কিছুক্ষণ আগেই ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। তো কিছুক্ষণ আগে এই 4 জনের মধ্যে যাকে শুটার হিসেবে ডিবি চিহ্নিত করেছে সেই জিনাদকে কিছুক্ষণ আগে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। জিনাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন, সেজন্য তাকে বিচারকের খাস কামরায় এই মুহূর্তে তাকে রাখা হয়েছে এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হবে। এছাড়া বাকি 3 জন যে আসামি, অর্থাৎ যাকে ডিবি বলছে যে মূল পরিকল্পনাকারী বিল্লাল, এছাড়া সহায়তাকারী এবং পুরো ঘটনার রেকি করা আব্দুল কাদের ও রিয়াজকে, এই 3 জনকে এখনও সিএমএম আদালতের গারদখানায় রাখা হয়েছে এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন যে তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে, কিন্তু ঠিক কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই ব্যাপারে এখনও তারা আমাদেরকে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি, কিন্তু তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে আদালত শুরু হবে এবং তাদেরকে আদালতে উপস্থিত করা হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল বুধবার স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে রাজধানী তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের ঘটনাতে যখন ডিবি তদন্তে নামে, সেই তদন্তের প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 4 জনকে গ্রেফতার করা হয় এবং ডিবি তাদের মধ্যে জিনাদকে শুটার হিসেবে চিহ্নিত করেছেন এবং বিল্লালকে এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছেন। তবে ডিবি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারেনি যে এই পুরো হত্যাকাণ্ডের মূল মোটিভ কী ছিল। তারা ধারণা করছেন যে রাজধানীর কারওয়ান বাজার এবং তেজগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে। তবে ডিবির ধারণা যে এর পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। তো কিছুক্ষণের মধ্যে বাকি 3 জন আসামির রিমান্ড শুনানি শুরু হবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে। দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত 2 যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামে ঘর থেকে উদ্ধার করা হয়েছে নারীর মরদেহ। দুপুরে চিরির বন্দর উপজেলার কাকড়া নদীতে 2টি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তাদের বয়স আনুমানিক 30 থেকে 35 বছরের মধ্যে। পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দিগদারি এলাকায় নিজ ঘর থেকে মহিমা বেগম নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী। সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সব ক্ষেত্রে বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে টিআইবি। জুলাই সনদ লঙ্ঘন করার মাধ্যমে পরবর্তী সরকারকেও তারা একই পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জবাবদিহিমূলক সরকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কারের অগ্রগতি বিশ্লেষণ করেন। বলেন, সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর মধ্যে প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার
সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এ সময় সরকারের সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার বিরোধী অপশক্তির কাছে আত্মসমর্পণের কারণে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে। পুরো জাতি সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই বলেও মন্তব্য টিআইবির। কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বিচার আদালতের রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ গণহত্যা মামলা হিসেবে এই শুনানি আন্তর্জাতিক আইনে বড় নজির গড়তে পারে। 2019 সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায়। ওই ঘটনায় 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। খেলার খবর, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আবার পরক্ষণেই শোনা যায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা, তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম-মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন। যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই। তাদের দাবি, শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেন্যু ছিল কলকাতা ও মুম্বাই। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি। এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করল পরিস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতের, ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার। এবং চট্টগ্রাম 9 আসনে জামায়াত এবং নাটোর 2-এ এনসিপি প্রার্থীর আপিল নামঞ্জুর ইসির। আদালতে যাওয়ার ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 3য় দিনের আপিল শুনানি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।